This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হবে। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ। 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান তুলতে সব জেলা শাসককে নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের। ওয়াকফ সংশোধনী বিল পাশের পর বাংলায় প্রতিবাদে নামে তৃণমূল। আইন কার্যকর হতে দেবেন না হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী। তবে আইনের বিরোধিতায় রাজ্য সরকার এবং আদালতেও যায়। বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির খতিয়ান আপলোডের নির্দেশ। 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে জেলা ধরে ধরে খতিয়ান আপলোড করতে হবে। খতিয়ান তুলতে হবে সব জেলা শাসককে, এমনটাই নির্দেশ সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। একেবারেই তাই। দেখো, কেন্দ্রের নতুন ওয়াকফ যে আইন 2025 সালে অ্যামেন্ড হয়েছিল, সেটাকে রাজ্য সরকারকে রীতিমতন বাধ্য হয়ে মেনে নিতে হলো এক প্রকারে, আমরা বলতে পারি। এটা বলা হয়েছে গতকালকে অর্থাৎ বৃহস্পতিবার দিনে রাজ্যের যে ওয়াকফ আইন আছে, সেই ওয়াকফ আইনের তরফ থেকে সংখ্যালঘু বিষয়ক যে মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব ডক্টর পিবি সালিম, তিনি সমস্ত জেলা শাসককে নির্দেশ দিয়েছেন যে 5ই ডিসেম্বর 2025-এর মধ্যে যে কেন্দ্রীয় পোর্টাল রয়েছে সেখানে ওয়াকফ সম্পত্তি জেলা ধরে ধরে ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য আপলোড করতে হবে। আমরা জানি যে এই ওয়াকফ আইনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে কিন্তু এর বিরোধিতা করেছিলেন, কিন্তু অবশেষে শেষমেশ কেন্দ্রের এই আইন মেনে নিতে বাধ্য হলো এক প্রকার রাজ্য সরকার এবং সমস্ত জেলা শাসককে 5ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তর ধরে ধরে সমস্ত ওয়াকফ সম্পত্তির খতিয়ান বা তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ দীক্ষা। আর এই ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন শুনবো আমরা। ওয়াকফ নিয়ে আমি আর বলবো না, নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি। ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। প্লিজ দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না, কোনো ভাগাভাগি করবেন না। আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছিলেন, সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। তবে বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। বাংলায় 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি, 8,000 ওয়াকফ এস্টেট রয়েছে এবং জেলা শাসকদের পাঠানো চিঠিতে এমনটাই বলেছে সংখ্যালঘু দপ্তর। শুধু অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তির আপলোডের সময়সীমার শেষ দিন হচ্ছে 5ই ডিসেম্বর। আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করেছিলেন, কিন্তু সেই বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। বাংলায় 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি, 8,000 ওয়াকফ এস্টেট রয়েছে। জেলা শাসকদের পাঠানো চিঠিতে এমনটাই জানিয়েছে সংখ্যালঘু দপ্তর। শুধু অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তির আপলোডের সময়সীমা শেষ হচ্ছে 5ই ডিসেম্বর। আরো একবার জানাবো আপনাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগেও একাধিকবার বিরোধিতা করেছিলেন, কিন্তু এই বিরোধিতা করার পরেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। বাংলায় 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, 8,000 ওয়াকফ এস্টেট রয়েছে। জেলা শাসকদের পাঠানো চিঠিতে এমনটাই বলল সংখ্যালঘু দপ্তর। শুধু অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ হচ্ছে 5ই ডিসেম্বর। আরো একবার জানাই আপনাদেরকে, বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিকবার বিরোধিতা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিতে বাধ্য হলো রাজ্য। আমি তো অনেকবার বলেছি, আবারও বলছি, মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন তার মধ্যে বিস্তর ফারাক।
মুখ্যমন্ত্রীর কথা শুনে যারা বিশ্বাস করেছে তারা বিপদে পড়েছে, তারা ঠকে গেছে। এটা শুধুমাত্র ওয়াকফ আইনের প্রসঙ্গ নয়, যে কোনো প্রসঙ্গেই এ কথাটা সত্য। এসআইআর আমার প্রাণ থাকতে করতে দেব না, এসআইআর এর ফর্ম উনি নিয়েছেন, এখন বলছেন ঘটিবাটি বিক্রি করে আমি এসআইআর এর কাজ করে দেবো যদি পরে করেন। ফলে মুখ্যমন্ত্রী যা বলেন আর যা করেন 100 বিপরীত। 10,000 মাদ্রাসাকে অনুমোদন দেব, সরকারে আসতে দিন। মুখ্যমন্ত্রী সরকারে এসে যাবার সময় হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে, কোথায় হলো? ফলে মুখ্যমন্ত্রী ভোটের জন্য যখন যেরকম যেখানে যা বলতে হয় তাই বলেন, তাতে কেউ যদি বিশ্বাস করে তাকে ঠকতে হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন না এটা আমি করতে দেবো না, আমার উপর ভরসা রাখুন, কোনো নাড়াচাড়া কাউকে করতে হবে না, আমি দিল্লি পর্যন্ত লড়ে নেব। কালকে দেখা গেল সবটা আপলোড করে দিয়েছেন ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে। এটাই মুখ্যমন্ত্রী, উনি যা বলেন আর যা করেন তার মধ্যে 180 ডিগ্রি ফারাক, ঠিক উল্টোটাই, যা বলেন তার উল্টোটাই করেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিল একটাও শিক্ষকের চাকরি যাবে না, এখন দলে দলে শিক্ষকের চাকরি উনি খাচ্ছেন। তারপরে বলেছিল এসআইআর হতে দেব না, আর এসআইআর এখন দিব্যি হচ্ছে আর নিজেরাই ক্যাম্প লাগিয়ে এসআইআর করছে। উনি বলেছিল সিএ হতে দেব না, এখন সিএ হচ্ছে। উনি বলেছিলেন যে ওয়াকফ সম্পত্তি ওয়াকফ আইন এখানে আমি কার্যকরী হতে দেব না, এখন দেখুন সেটাই হচ্ছে। অতএব পরিষ্কার এই মুখ্যমন্ত্রীর মন্তব্য বক্তব্যের কোনো মাত্রা নেই, কোনো বিশ্বাস নেই। কিন্তু ওয়াকফ আইন কার্যকর করাটাকে আমরা স্বাগত জানাচ্ছি। যে যাই হোক, একটা মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে গরিব মুসলমানদের ঠকিয়ে একদল বিত্তবান মুসলমান ওয়াকফ সম্পত্তির নামে গরিব মুসলমানের সম্পত্তি হরপ করছিল, রাষ্ট্রীয় সম্পত্তি হরপ করছিল। সেই কারণেই কেন্দ্রীয় সরকার এই ওয়াকফ বিল আনে, ওয়াকফ আইন পাশ করায়, এবং সেই যে বিলটাকে মেনে নিয়েছে আমি মনে করি গরিব মানুষের স্বার্থে, গরিব মুসলমানের স্বার্থে এটা দারুণভাবে কার্যকরী হবে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাই আপনাদেরকে, বিরোধিতা করেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মানল রাজ্য। বাংলায় 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি, 8,000 ওয়াকফ এস্টেট। জেলা শাসকদের পাঠানো চিঠিতে এমনটাই বলেছে সংখ্যালঘু দপ্তর। শুধুমাত্র অবিতর্কিত সম্পত্তির তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ হচ্ছে 5ই ডিসেম্বর। আমরা এর আগেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করেছিলেন, এবং বিরোধিতা করার পরেও শেষ পর্যন্ত ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। বাংলায় 82,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি, 8,000 ওয়াকফ এস্টেট। জেলা শাসকদের পাঠানো চিঠিতে বলল সংখ্যালঘু দপ্তর। আমি একবার পিসিআরকে বলবো বিগ ওয়ালে একবার চালানোর জন্য এই কি কি তথ্য রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানাবো এই মুহূর্তে। আমরা দেখেছি এর আগেও একাধিকবার বিরোধিতা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বিরোধিতা করেছিলেন, কিন্তু এত বিরোধিতা সত্ত্বেও অবশেষে ওয়াকফ আইন মেনে নিল রাজ্য। আরো একবার জানা, ইসলামী আইন অনুযায়ী দাতব্য এবং ধর্মীয় সম্পত্তি হলো ওয়াকফ, এবং সুলতানি আমলে মোহাম্মদ ঘড়ি প্রথম এই ওয়াকফ চালু করেছিলেন তিনি। আর কি কি তথ্য রয়েছে একটার পর একটা। 1923 সালে মুসলমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়, এবং এরপরে কি তথ্য রয়েছে আপনাদেরকে জানাবো। স্বাধীন ভারতে 1954 সালে প্রথম ওয়াকফ আইন আসে। 1995 সালে বর্তমান ওয়াকফ আইন নিয়ে আসা হয়, এবং এর পরের কি আপডেট রয়েছে আপনাদেরকে জানাবো একটা একটা করে। 2013 সালের সংশোধনীতে ওয়াকফ বোর্ডের ক্ষমতা অনেকটা বাড়ানো হয়েছিল, এবং তারপরে কোনটি ওয়াকফ সম্পত্তি সিদ্ধান্ত নিতে পারে শুধুমাত্র ওয়াকফ বোর্ড, এমনটাই কিন্তু সেক্ষেত্রে নির্দেশ ছিল। এবং ওয়াকফ বোর্ডের ঘোষিত যে কোনো সম্পত্তি ওয়াকফ হয়ে যায়, এমনটাই কিন্তু হয়ে আসছিল এতদিন। কিন্তু ওয়াকফ ঘোষণার পর সম্পত্তির চরিত্র বদল বা হাত বদল সম্ভব নয়। এবং এর পাশাপাশি আপনাদেরকে জানাই, ওয়াকফ বোর্ডের বিরুদ্ধে আবেদন করা যায় ওয়াকফ
ট্রাইব্যুনালে, সেখানে আবেদন করা যেতে পারে এবং ওয়াকফ ট্রাইব্যুনালে ওয়াকফ বোর্ডের সদস্যরাই বসে থাকেন, তারাই ঠিক করে দেন যে সেটা কি হবে না হবে। এবং ওয়াকফ ট্রাইব্যুনালে অনির্দিষ্টকালের রায় এবং শুনানি স্থগিত রাখতে হয়, একটা কোনো সময়সীমা থাকে না, অনির্দিষ্টকালের জন্য এটা স্থগিত রাখা হয়। ওয়াকফ ট্রাইব্যুনালের পর হাইকোর্টে সম্পত্তির আবেদন জানানো যায়, অন্তত এমনটাই কিন্তু এতদিন ছিল। এবং এই ওয়াকফের যে আইন সেটার এতদিন পর্যন্ত বিরোধিতা করেছিল এ রাজ্যের সরকার, কিন্তু সেই বিরোধিতার পরে অবশেষে ওয়াকফ আইন মানতে বাধ্য হলো রাজ্য। বাংলায় ৮২,০০০-এর বেশি ওয়াকফ সম্পত্তি, ৮,০০০ ওয়াকফ এস্টেট। জেলা শাসকদের পাঠানো চিঠিতে এমনটাই বলেছে সংখ্যালঘু দফতর। আবার এসে গেল TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা ওয়েব সিরিজে আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্র কোনটি? ঋত্বিক চক্রবর্তী, অ্যাডভোকেট অচিন্ত আইচ, সৌম্য মুখোপাধ্যায়, দেখেছি তোমাকে শ্রাবণে, অনির্বাণ চক্রবর্তী, মিসিং লিঙ্ক, শাশ্বত চট্টোপাধ্যায়, কাঁটায় কাঁটায়। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ চরিত্রটিকে। TV9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে TV9 বাংলায়।